রহস্যের বেড়াজালে ইরান, এতদিন কোথায় ছিল খামেনির মরদেহ? এমন অস্ত্র আর কারো হাতে নেই, ইরানের এক হুমকি যথেষ্ট। ভেনেজুয়েলার আগে বিশ্বে বড় ভূমিকম্পগুলোতে কি ঘটেছিল? এবং সর্বশেষ জানাবো, ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 164, চলছে উদ্ধার অভিযান। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। রহস্যের বেড়াজালে ইরান, এতদিন কোথায় ছিল খামেনির মরদেহ? ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু নিয়ে ধোঁয়াশা যেন কিছুতেই কাটছে না। দীর্ঘ 4 মাসেরও বেশি সময় আগে গত 28 ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি হামলায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল। কিন্তু মৃত্যুর দীর্ঘ 133 দিন পর আগামী জুলাই মাসে তার শেষকৃত্যের ঘোষণা আসতেই নতুন করে দানা বাঁধতে শুরু করেছে হাজারো প্রশ্ন। সাধারণ মানুষের মনে এখন একটাই জিজ্ঞাসা, এই দীর্ঘ সময় কোথায় এবং কিভাবে রাখা হয়েছিল এই প্রভাবশালী নেতার মরদেহ? ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী আগামী 4 জুলাই থেকে শুরু হয়ে 9 জুলাই পর্যন্ত চলবে খামেনির শেষকৃত্যের বর্ণাঢ্য আনুষ্ঠানিকতা। এরপর মাশহাদ নগরীতে তাকে সমাহিত করা হবে। তবে মৃত্যুর এতদিন পর দাফনের এই নজিরবিহীন সিদ্ধান্ত বিশ্বজুড়ে তীব্র কৌতূহল ও রহস্যের জন্ম দিয়েছে। সাধারণত শিয়া ইসলামী রীতি অনুযায়ী মৃত্যুর পর যত দ্রুত সম্ভব মরদেহ দাফন করার বিষয়ে নিয়ম থাকলেও খামেনির ক্ষেত্রে কেন এই ব্যতিক্রম, তা নিয়ে চলছে জোর আলোচনা। সবচেয়ে বড় রহস্যের দেয়াল তৈরি হয়েছে খামেনির মরদেহের বর্তমান অবস্থান এবং তার সংরক্ষণের প্রক্রিয়া নিয়ে। গত 4 মাস ধরে তার দেহটি কোথায় লুকিয়ে রাখা হয়েছিল সে বিষয়ে তেহরান প্রশাসন সম্পূর্ণ নীরবতা বজায় রেখেছে। কোনো অফিসিয়াল তথ্য না থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন চলছে জল্পনা কল্পনা। গত ফেব্রুয়ারির সেই উত্তাল দিনগুলোয় মার্কিন ও ইসরায়েলি হামলায় কেঁপে উঠেছিল ইরান। হামলার পরপরই বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম খামেনির মৃত্যুর খবর দিল। ইরান সরকার তাৎক্ষণিকভাবে তা স্বীকার করেনি। এই দীর্ঘ লুকোচুরি এবং ধামাচাপা দেওয়ার চেষ্টা অনলাইনের দুনিয়ায় গুজব ও সন্দেহের ডালপালাকে আরও বেশি উস্কে দিয়েছিল, যা আজও অবসান হয়নি। ইসলামী আইন ও শরিয়া বিশেষজ্ঞদের মতে যুদ্ধ পরিস্থিতি বা কোনো বিশেষ নিরাপত্তা সংকট থাকলে দাফন কার্যে কিছুটা বিলম্ব করার অবকাশ রয়েছে। কিন্তু খামেনির সাথে একই হামলায় নিহত অন্যান্য শীর্ষ সামরিক কমান্ডার ও কর্মকর্তাদের অনেক আগে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। তাহলে শুধু খামেনির শেষ বিদায়ের তারিখ বারবার ঘোষণা করেও কেন তা পিছিয়ে দেওয়া হলো, সেই রহস্যের জট এখনো খোলেনি। রহস্যের আরেকটি বড় দিক হলো খামেনির মরদেহের বর্তমান শারীরিক অবস্থা। এর আগের কিছু ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল সেই ভয়াবহ হামলায় নিহত বেশ কয়েকজন কর্মকর্তার দেহ এতটাই ক্ষতবিক্ষত হয়েছিল যে সপ্তাহের পর সপ্তাহ পর উদ্ধার হওয়া সেই দেহগুলো শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার সাহায্য নিতে হয়েছিল। ফলে খামেনির দেহাবশেষ আসলেই অক্ষত আছে কিনা তা নিয়ে খোদ ইরানের ভেতরেই এক ধরনের সংশয় তৈরি হয়েছে। বিশ্লেষকদের ধারণা, ইরানের বর্তমান অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণ ও ক্ষমতার টানাপোড়েনের কারণেই হয়তো এই মরদেহ আড়াল করে রাখা হয়েছিল। সর্বোচ্চ নেতার আকস্মিক বিদায়ের পর দেশের শাসনভার কার হাতে যাবে এবং জনমনে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সম্ভবত সেই কৌশলগত কারণেই তেহরানের নীতি নির্ধারকেরা এতদিন সময় নিয়েছেন। এমন অস্ত্র আর কারো হাতে নেই, ইরানের এক হুমকি যথেষ্ট। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে হরমুজ প্রণালীর গুরুত্ব কোনো একক দেশের সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি বিশ্বের সবচেয়ে সংবেদনশীল জ্বালানি রুটগুলোর একটি, কারণ এর মধ্যে দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবাহিত হয়। ফলে এই প্রণালীকে ঘিরে যে কোনো উত্তেজনা মুহূর্তেই বৈশ্বিক বাজার, আন্তর্জাতিক কূটনীতি এবং নিরাপত্তা পরিস্থিতিকে প্রভাবিত করে। তাই ইরান হরমুজ প্রণালী নিয়ে কোনো হুমকি দিলেই বিশ্ব তেলের বাজারে উদ্বেগ ছড়িয়ে পড়ে। বিশ্লেষকরা বলছেন এই প্রণালীকে নিজেদের অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে ইরান। হরমুজ পুরোপুরি বন্ধ করার চেয়ে এটিকে কেন্দ্র করে হুমকি দিয়ে চাপ তৈরি করাকে বেশি গুরুত্ব দেয় দেশটি। অর্থাৎ বাস্তবে হরমুজ প্রণালী বন্ধ না করেও বন্ধ হওয়ার সম্ভাবনা তৈরি করাই তাদের কৌশলগত লক্ষ্য। হরমুজ প্রণালীর ভৌগোলিক অবস্থানের কারণে এর গুরুত্ব অনেক। এটি এমন একটি সংকীর্ণ সামুদ্রিক পথ যেখানে জাহাজ চলাচল সীমিত এবং বিকল্প পথ নেই বললেই চলে। এই কারণে এটি এক ধরনের বিশ্ব তেল বাণিজ্যের লাইফলাইন হিসেবে কাজ করছে। আর তাই ইরান এই সরু জলপথকে একটি রাজনৈতিক হাতিয়ারে পরিণত করেছে। তারা জানে এই পথ পুরোপুরি বন্ধ করলে দীর্ঘমেয়াদে তাদের অর্থনীতির উপর চাপ ফেলবে, কিন্তু এর চারপাশে অনিশ্চয়তা তৈরি করা অত্যন্ত কার্যকর। তাই বারবার হরমুজ প্রণালী নিয়ে পাশার দান চালে ইরান। তাই অনেক দেশ এখন হরমুজ প্রণালীর বিকল্প পাইপলাইন, বন্দর এবং সংরক্ষণ ব্যবস্থা তৈরি করছে যেন হরমুজের উপর নির্ভরতা কমানো যায়। কিন্তু বাস্তবতা হলো এইসব বিকল্প ব্যবস্থা থাকলেও সেগুলো খুব ভালো সমাধান নয়, কারণ এসব বিকল্প ব্যবস্থা তো একই ধরনের হুমকির আওতা থাকতে পারে।
এর মূল কারণ হলো মধ্যপ্রাচ্যের যুদ্ধ কেবল হরমুজ প্রণালীর মধ্যে আটকে নেই। ইরানের হাতে থাকা দূরপাল্লার নিখুঁত ব্যালিস্টিক মিসাইল এবং আত্মঘাতী ড্রোন প্রযুক্তি স্থলভাগের যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ফলে কোনো দেশ যদি হরমুজ প্রণালীকে এড়াতে শত শত কিলোমিটার দীর্ঘ পাইপলাইন তৈরি করলেও সেটিও ইরানের মিসাইলের আওতায় চলে আসে। 2019 সালে সৌদির আবকাইক তেল শোধনাগারে হওয়া আকস্মিক ড্রোন হামলাই তার সবচেয়ে বড় প্রমাণ। তাছাড়া এই সংকটের প্রভাব কেবল মধ্যপ্রাচ্য বা ওয়াশিংটনেই সীমাবদ্ধ। ওয়াশিংটনের সীমান্তেই সীমাবদ্ধ থাকে না। চীন, ভারত, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো এশীয় পরাশক্তিগুলো তাদের শিল্পায়নের চাকা সচল রাখতে হরমুজ প্রণালী দিয়ে বয়ে যাওয়ার জ্বালানির উপর মারাত্মকভাবে নির্ভরশীল। ইরান খুব ভালো করেই জানে যে হরমুজকে কেন্দ্র করে তৈরি হওয়ার সামান্যতম আতঙ্ক ও বৈশ্বিক সরবরাহ চেইনে বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে, আর এটি আমেরিকার উপর আন্তর্জাতিক কূটনৈতিক চাপ আরো বাড়িয়ে দেবে। নতুন বাগযুদ্ধে জড়িয়েছে ইরান ও আমেরিকা। কার হাতে থাকবে হরমুজের নিয়ন্ত্রণ? ছাড় দেবে কি খামেনি দেশ? ইরান নাকি অন্য কোনো দেশ? কার হাতে থাকবে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ হরমুজ প্রণালী? হরমুজ থেকে কি ইরান টোল আদায় করবে নাকি কোনো টোল থাকবে না, তা নিয়ে ইরান ও আমেরিকার সাথে শুরু হয়েছে নতুন এক বাগযুদ্ধ। ইরান সাফ জানিয়ে দিয়েছে ইরানের হাতেই থাকবে হরমুজের নিয়ন্ত্রণ। কোনোভাবেই যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না হরমুজ, এমনকি দিতে হবে টোল। তবে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি, হরমুজে কোনো দেশের দখল মেনে নেওয়া হবে না, আদায় করা যাবে না কোনো টোলও। এমন অবস্থায় হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে আমেরিকা ও ইরানের মাঝে টানাপোড়েনের সংখ্যা করা হচ্ছে। হরমুজ প্রণালীতে ইরানের জলসীমা এড়িয়ে ওমান জলসীমা দিয়ে কোনো জাহাজ চলাচল করলে তা মধ্যপ্রাচ্যকে নতুন করে যুদ্ধের দিকে ঠেলে দেবে বলে হুঁশিয়ার করে দিয়েছে ইরান। ওমান জলসীমায় নতুন একটি পথ ব্যবহার করে লাইব্রেরিয়ান জাহাজ পার হওয়ার পর এই হুমকি দেয় ইরানের বিপ্লবী বাহিনী। এই ধরনের চেষ্টাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং বিপজ্জনক বলেও সতর্ক করে দিয়েছে আইআরজিসি। ভবিষ্যতে বিশ্বের গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক জলপথটি থেকে টোল আদায় করা হবে বলেও সাফ জানায় আইআরজিসি। তবে হরমুজে টোল আদায়ের বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চূড়ান্ত চুক্তিতে নৌপথটিতে টোল আদায়ের কোনো সুযোগ নেই বলে জানান তিনি। বুধবার ওভাল অফিসে ন্যাটো মহাসচিব মার্ক রুবিওর সাথে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট বলেন, হরমুজের টোল আদায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি পুরো চুক্তির ভবিষ্যৎ অনিশ্চয়তায় ফেলে দেবে বলেও মন্তব্য করেন তিনি। হরমুজ প্রণালী টোল আদায়ের বিষয়টি গ্রহণ করা হবে না। সেখানে টোল আদায়ের সুযোগ দিলে যেমন অন্য নৌপথগুলোতেও টোল আদায়ের সুযোগ দিতে হবে। এটি পুরোপুরি নৌপথের ভবিষ্যৎ বদলে দেবে, যা গ্রহণযোগ্য নয়। এছাড়া গেল 28 ফেব্রুয়ারি ইরানের মেনাব শহরের একটি স্কুলে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় কমপক্ষে 168 শিক্ষার্থী নিহতের ঘটনার তদন্ত চলছে বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্প। হামলার জন্য যুক্তরাষ্ট্র দায়ী নয় বলে দাবি করেন তিনি। এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিরাপত্তা ইস্যুতে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বলেন, হিজবুল্লাহ, হুতি, হামাস সহ ইরান সমর্থিত অন্য কোনো গোষ্ঠী মধ্যপ্রাচ্যের কোনো দেশের সার্বভৌমত্ব যাতে হস্তক্ষেপ করতে না পারে, চুক্তিটাকে সে বিষয়ে সমাধান করার ঘোষণা দেন মার্কো রুবিও। বৃহস্পতিবার মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে বাহরাইনের রাজধানী মানামায় এক বৈঠক শেষে বলেন, ইরানের সাথে অবশ্যই একটি চুক্তি করতে চায় যুক্তরাষ্ট্র, তবে অবশ্যই সেটি বড় কোনো ত্যাগের বিনিময় নয়। হরমুজের টোল আদায়ের বিষয়ে উপসাগরীয় দেশগুলো থেকে ইরান কোনো সমর্থন পাবে না বলেও জানিয়েছেন তিনি। তবে মধ্যপ্রাচ্যে হিজবুল্লাহ, হামাস ও হুতিদের জন্য সমর্থন অব্যাহত রেখেছে ইরান। ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 164, চলছে উদ্ধার অভিযান। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা ভয়াবহ এক প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছে। অল্প সময়ের ব্যবধানে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে দেশটির বিভিন্ন অঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাণহানির সংখ্যা ক্রমেই বাড়ছে। আহত হয়েছেন প্রায় 1000 মানুষ। ধসে পড়েছে অসংখ্য ভবন, ব্যাহত হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ। আর আতঙ্কে ঘর ছেড়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিচ্ছেন হাজারো মানুষ। উদ্ধারকর্মীরা দিনরাত কাজ করলেও ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে 164। দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত 164 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় 1000 মানুষ। নিহত আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ অনেক এলাকা এখনো পুরোপুরি উদ্ধার কার্যক্রমের আওতায় আনা সম্ভব হয়নি।